চলো তো আমরা শুরু করে দিচ্ছি। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তার স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা সেট করে বলে থাকি, আজকে সানডে এবং তোমাদের সানডেতে জেনারেল পেপারের ক্লাস থাকে। তো দেখো, জেনারেল পেপারের ক্লাসে আমরা কিভাবে পড়বো আজকে একটু তার সম্বন্ধে তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। দেখো, জেনারেল সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। যদি আমরা ইউনিট ওয়াইজ ধরি, দেখো ইউনিট ওয়ানে রয়েছে টিচিং অ্যাপটিচিউড। এই টিচিং অ্যাপটিচিউডের মধ্যেও আরও অনেক সাব হেডিং আছে, তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং, তারপর হচ্ছে কি তোমার লার্নিং ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর এফেক্টিং টিচিং, মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ টিচিং সাপোর্ট সিস্টেম, ইভালুয়েশন সিস্টেম। আমরা কিভাবে ক্লাসটা রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো, এই যে পুরো টিচিং অ্যাপটিটিউড তো আর একদিনে ক্লাস করানো যাবে না, এতটা হোল সিলেবাস। তো আমরা এক একটা করে যে ইউনিট রয়েছে বা এক একটা মানে ইউনিটের আন্ডারে যে সাব ইউনিট রয়েছে, ধরো ফর এক্সাম্পল আজকে যেটা আমরা পড়াবো, দেখো ইউনিট ওয়ান টিচিং অ্যাপটিটিউডের যে প্রথম যে সাব ইউনিট টিচিং, এই টিচিংয়ের মধ্যে দেখো কনসেপ্ট, অবজেক্টিভস, লেভেলস অফ টিচিং, তার মধ্যে রয়েছে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ, সেই সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস। ওকে, শুধু এই পোর্শনটা মানে সিলেবাসের দেখো এই যে টিচিং অ্যাপটিটিউডের প্রথম যে টিচিং কনসেপ্ট মানে টিচিং, এই টিচিং নিয়েই আমরা করবো। বাকি এরকমভাবে পরবর্তী ক্লাসে আমরা পরপর করে হচ্ছে সাব ইউনিটগুলো করাবো। এবারে কীরকম ক্লাসটা হবে আমরা ভালো করে লক্ষ্য করতে পারছি যে এই যে টিচিং কনসেপ্ট, তার আন্ডারে কী কী রয়েছে, অবজেক্টিভস, লেভেলস অফ টিচিং এবং ক্যারেক্টারিস্টিক্স। তো এর আমরা ওইভাবেই দেখব। তোমরা ভাববে যে স্যার কোশ্চান তো বাংলায় থাকে, দেখো আমি কিন্তু এখানে নোটসে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটোই রেখেছি। ঠিক আছে, সেম জিনিস ইংলিশেও আছে, বেঙ্গলিতেও আছে। এবং প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা এই যে সাব ইউনিট, ঠিক আছে, হয়ে যাওয়ার পরে যেদিনকে আমরা থিওরি পড়বো সেই দিনকেই আমরা এখান থেকে টপিক ওয়াইজ আজকে যেমন 10টা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে বোথ ইংলিশ এবং বেঙ্গলিতে। এবং আমি কথা দিচ্ছি যে এই যে থিওরিটা যখন আমরা কমপ্লিট করব, তারপরে যখন কোশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করাবো, তখন কিন্তু তোমরা ইজিলি এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু করতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, আমরা সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করছি যে প্রত্যেক দিন যতটা থিওরি হলো তার সাথে হচ্ছে কি আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। এবং এই কোশ্চেন অ্যান্সারগুলো এমন করে রাখা হয়েছে এবং থিওরি পড়ানোর পরে তোমরা যাতে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো। তো আই হোপ, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এগোতে চাইছি। ওকে, এবং তোমাদের যদি কিছু বলার থাকে বা কিছু জানানোর থাকে তোমরা এখনই জানাতে পারো, আমি সেইভাবে না হয় মডিফাই করব। বা যদি মনে হয় যে না স্যার এটা ঠিক আছে এইভাবেই চলুক, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবেই চলবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এখানে টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা মানে ছটা ক্লাস তোমরা টিচিং অ্যাপটিটিউড থেকে পাবে। ঠিক একইভাবে তোমরা রিসার্চ অ্যাপটিটিউড থেকে আমরা এখানে আপাতত হচ্ছে কি তোমার 3টে ক্লাস রাখলে, আমরা যে যে কটা ইউনিট আছে 3টে ক্লাস রাখলে এখান থেকে তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড মোটামুটি কমপ্লিট করানো যাবে। কম্প্রিহেনশন আমরা একটা ক্লাস রাখবো, এখানে তোমরা জানো একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে কোশ্চেন থাকবে। ওকে, একটা কোশ্চেন মানে পেপার থাকলো এবং তোমরা জানো মডেল কোশ্চেন পেপার যখন করাবো তার মধ্যে তো কম্প্রিহেনশন চলে আসবে। ওকে, মানে যে প্যাসেজ আর কি, প্যাসেজ থেকে কোশ্চেন থাকে। কমিউনিকেশানেও 2টো ক্লাস থাকলে বা 3টে ক্লাস দিলে এখান থেকেও আমরা কমপ্লিট করতে পারবো। ম্যাথমেটিক্যাল, রিজনিং, অ্যাপটিটিউড এটা একটু বেশি ক্লাস দিতে হবে, এটা 3টে ক্লাসই থাকবে। কারণ তোমরা জানো এখানে কিন্তু তোমার হচ্ছে কি রিজনিং থাকে, নাম্বার সিরিজ থাকে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থাকে, তাই না, প্রফিট লস বা ইন্টারেস্ট, ডিসকাউন্টিং, এভারেজ, রেশিও, ডিস্টেন্স, টাইম, এগুলো থেকেও কোশ্চেন থাকে। লজিক্যাল রিজনিং এটা অনেকটা বড় চ্যাপ্টার, ইউনিট হচ্ছে তোমার 6, এখান থেকে কমসে কম 4টা ক্লাস দিতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশন থেকেও কোশ্চেন থাকে, এখান থেকেও 4টা ক্লাস থাকবে। ওকে, তারপরে দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা আইসিটি, এখান থেকেও কোশ্চেন থাকে, এটা 3টে ক্লাসে আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সেই সঙ্গে দেখো এখানে পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটাও তোমার হচ্ছে কি 3টে ক্লাসে আমরা কভার করব। এবং হায়ার এডুকেশন সিস্টেম, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকেও 3টে ক্লাস থাকবে। তো এই হচ্ছে কি আমাদের মূল টার্গেট, এইভাবে আমরা ক্লাসটাকে এগোবো। ওকে,
এবং আমরা ধাপে ধাপে এগোবো, কেননা এতটা বড় সিলেবাস তো আমরা তাড়াহুড়া করব না, ধরে ধরে এগোবো, যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস থিওরিটিক্যালি স্টেবল হতে পারি বা থিওরিটিক্যালি আমরা নলেজেবল হতে পারি। নাহলে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু প্রপারলি আইডিয়া নিতে পারবো না এবং কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো না। চলো, এবার হচ্ছে কি এই প্রসঙ্গে তোমরা কি বলছো বলো। আপাতত এইটুকু বলো যে এই যে জেনারেল পেপারের থিওরি পড়ানোর সময় আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেবো, বাংলাতে তোমাদেরকে বলবো না ইংলিশে বলবো, কোনটা বলবো তোমরা বলো। যদি বলো বাংলায় সবাই, তাহলে হচ্ছে কি আমি বাংলায় শুরু করবো। যদি বলো স্যার ইংলিশে বলবো, দেখো কোশ্চেন কিন্তু বাংলা ইংলিশ দুটোই থাকে, তোমরা দেখেছো আমি আগের দিন ক্লাসে রবিবারে তোমাদের কিন্তু পিওয়াইকিউ করিয়েছি। বলো কে কি বলার, কার কি বলার বলো। বাংলা না ইংলিশ, কমসে কম বলো, বেঙ্গলি না ইংলিশ। কি গো একটু তোমরা জানো, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যেটা মনে হচ্ছে জানো। শুনতে পাচ্ছ তো তোমরা, বলো। দেবাদ্রিতা বলছে ইংলিশে বলে বেঙ্গলিতে বলে দিন। আচ্ছা, বাকিদের, বাকিরা কি বলছো দেখো। দেখো এটাও সত্যি কথা যে বাংলাতে না সবকিছু জিনিসের হচ্ছে কি তোমার প্রকৃতভাবে মিনিংটা করা যায় না, ঠিক আছে, ইংলিশটাই হচ্ছে বেটার। আমি আহ, আমি হচ্ছে পার্সোনালি ইংলিশটাকেই বেশি প্রেফার করি, কিন্তু তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা বাংলাটাকেই বেশি প্রেফার করি। যাই হোক, চেষ্টা করবো বাংলা ইংরেজি দুটো মিলিয়ে বলার জন্য। তো ফার্স্ট দেখো টিচিং এর ক্ষেত্রে কনসেপ্ট যদি আমরা দেখি, তো তার আগে আমরা টিচিং এর ডেফিনেশন যদি ভালো করে লক্ষ্য করি, যে টিচিং ইজ এ পারপাসফুল সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল অ্যাক্টিভিটি ডিজাইন টু ফেসিলেট লার্নিং by providing an environment where students can interact with content and develop new skills. ওকে, তাহলে আমরা দেখতে পাই যে টিচিং হচ্ছে একটা প্রফেশনাল পারপাসফুল সোশ্যাল একটা অ্যাক্টিভিটিস, যেটার মাধ্যমে আমরা একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি করি এবং সেখানে স্টুডেন্ট ইন্টারাক্ট করে নতুন কিছু আইডিয়া বা নতুন কিছু স্কিল শেখার জন্য। ওকে, it is not merely the delivery of for information but the কমপ্লেক্স প্রসেস অফ বিহেভিয়ারাল চেঞ্জ। ঠিক আছে, মানে শুধুমাত্র যে আমরা টিচিংয়ের মাধ্যমে কোনো ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি তা নয়, এই টিচিং হচ্ছে কি দেখো একটা বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু তৈরি করে, তাই না, একটা কমপ্লেক্স প্রসেস যার মাধ্যমে কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জেস কিন্তু আমরা লক্ষ্য করি। ঠিক আছে, এটা তোমরা মানো কি মানো না বলো। শুধুমাত্র যে আমরা যখন যে কোনো টিচিংয়ের ক্ষেত্রে তোমরা শুধু কি ইনফরমেশান সেখান থেকে পাও না, তার পাশাপাশি দেখবে একটা বিহেভিয়ারাল চেঞ্জ তৈরি হয়, যেটা হচ্ছে কি তোমাকে পরবর্তী দিনে চালিত করতে সাহায্য করে। এবারে দেখো কনসেপ্ট অফ টিচিং। ওকে, কনসেপ্ট অফ টিচিং, যদি টিচিংয়ের যদি আমরা কনসেপ্ট দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা একদম ওই গুরুকুল সিস্টেম থেকে বর্তমান এডুকেশন সিস্টেম যদি আমরা কম্পেয়ার করি, তাহলে একটা ইভলিউশনারি স্টেপ দেখতে পাবো, তার মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে কি টিচিংয়ের কনসেপ্টটা এসছে আর কি। বিশেষ করে দেখো, টিচিং ইজ এ প্রসেস অফ প্ল্যান্ট ইন্টারাকশন বিটুইন টিচার, লার্নার অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার। ঠিক আছে, একটা টিচিংয়ের ক্ষেত্রে তিনটে জিনিস লাগবে। প্রথমত লাগবে হচ্ছে কি টিচার, তারপরে হচ্ছে কি তোমার লার্নার বা স্টুডেন্ট যেটাকে যাদেরকে আমরা বলি। 3 নম্বর যেটা লাগবে যে সাবজেক্ট ম্যাটার, মানে কোন সাবজেক্টটা হচ্ছে কি টিচিং করানো হচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটার কাজ করে। এবারে যদি আমরা ফর্মাল ডেফিনেশন দেখি, তাহলে ফর্মাল ডেফিনেশনে আমরা বলতে পারি যে টিচিং ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস এ লার্নার টু অ্যাকোয়ার নলেজ, স্কিল, ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউডস। ওকে, তাহলে এটা যে ফর্মাল ডেফিনেশন, তাহলে যেখানে টিচিংকে বলা হচ্ছে যে এমন একটা জিনিস যেখানে লার্নার যারা তারা হচ্ছে কি এখান থেকে নলেজ গ্যাদার করে, স্কিল মানে শিখে, ভ্যালু গ্যাদার করে এবং অ্যাপটিটিউড হচ্ছে গ্যাদার করছে। তারপরে দেখো ট্রায়াডিক নেচারে যদি আমরা দেখি টিচিংয়ের, তাহলে কি বলবো না, এটা 3 পোলস রয়েছে, এখানে 3টে স্তম্ভের কথা বলা হচ্ছে। ট্রায়াডিক নেচারের যদি টিচিংয়ের আমরা কনসেপ্টটা দেখি, তাহলে এই ফার্স্ট পোল হচ্ছে দেখো টিচার, যিনি কিনা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে কাজ করেন, কোনো বায়াসনেস থাকবে না। সেকেন্ড যে প্লেয়ার থাকবে তার নাম স্টুডেন্ট, যে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ডেন্ট থাকবে, টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকবে। এবং 3 নম্বর যে পিলার সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার বা এনভায়রনমেন্ট,
ঠিক আছে, এটা ইন্টারভেনিং হচ্ছে ভেরিয়েবল হিসাবে কাজ করছে, সাবজেক্ট ম্যাটার এবং এনভায়রনমেন্ট, এই তিনটে পিলারকে নিয়ে একটা তোমার হচ্ছে কি কমপ্লেক্স নেচার তৈরি হচ্ছে, যেটাকে আমরা টিচিং বলছি। এবার দেখো অ্যানালাইটিক্যাল ভিউ যদি আমরা দেখি, যে টিচিং ইজ কনসিডার বোথ সায়েন্স অ্যান্ড আর্ট। তোমার হচ্ছে কি আমরা বলছি যে টিচিংকে কনসিডার করা আছে সায়েন্স অ্যান্ড আর্ট ডিউ টু দ্য সায়েন্স, কেন বলছে সিস্টেমিক মেথড কাজ করছে, সাইকোলজিক্যাল প্রিন্সিপাল কাজ করছে। আর্ট কেন বলছি আমরা, ডিউ টু দ্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন, একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশন কাজ করে, এবং ইনস্টিটিউশন রিকোয়ার টু টিচ তোমার ডাইভার্স মাইন্ডস। ওকে, ইনস্টিটিউট হচ্ছে রিকোয়ার করছে একটা তোমার হচ্ছে কি ডাইভার্স মাইন্ডে হচ্ছে কি রিচ করার জন্য, পৌঁছানোর জন্য। এবার দেখো, এবার হচ্ছে অবজেক্টিভ অফ টিচিং, টিচিং এর কি মানে অবজেক্টিভসটা কি। তো এখানে বেশ কয়েকটা অবজেক্টিভের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা আলটিমেট গোল বলা হচ্ছে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, এটা মনে রাখবে। তাহলে টিচিং এর হচ্ছে যদি ওভারঅল যদি গোল আমরা বলি, তাহলে সেটা হচ্ছে হোলিস্টিক। হোলিস্টিক মানে হচ্ছে সার্বিক উন্নয়ন আর কি, ঠিক আছে, একটা লার্নারের মধ্যে সার্বিক যদি আমরা উন্নয়ন ঘটাতে পারি, তার জন্যই কিন্তু টিচিং করানো হয়। এবার তার পাশাপাশি অনেকগুলো সাব হেডিংস রয়েছে, যেমন দেখো অ্যাকুইজিশন অফ নলেজ, ওকে, অর্থাৎ নলেজ অ্যাকুইজিট করা, ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বোধগম্যতা বিকাশ করানো, বিহেভিয়ারাল মডিফিকেশান, অর্থাৎ তার মধ্যে চারিত্রিক পরিবর্তন ঘটানো, স্কিল ফরমেশন, অর্থাৎ সে কিছু নতুন স্কিল তার মধ্যে ডেভেলপ করছে, এবং হচ্ছে দেখো ফস্টারিং ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তার মধ্যে হচ্ছে কি যৌক্তিক চিন্তাভাবনার মধ্যে বিকাশ সাধন ঘটছে, তাই না। তাহলে এই যে কয়েকটা আমি পয়েন্ট বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু টিচিংয়ের অবজেক্টিভ হিসাবে কাজ করছে। ওকে, তাহলে তোমরা বলো যে তোমরা তাহলে বুঝতে পারছো তো আমার যে অ্যানালাইসিস বা আমার যেটা বলছি, তোমরা বুঝতে পারছো তো? এইভাবে বলবো তো নাকি, ইংলিশ বাংলা, তাই তো? ওকে, দেবাদিতা বলছে ঠিক আছে। বাকিরা ক্লাস শুনছো তো নাকি, নাকি শুধু জয়েন হয়ে আছো? রিপ্লাই জানাও। বাকি যারা ক্লাস করছো একটু জানাও না, যদি ক্লাস করছো তোমরা। আচ্ছা, আর ওকে ঠিক আছে। মানে এটা কি হয়ে জানো তো, ধরো আমি এখানে পড়াচ্ছি, ধরো তো তো আমারও একটা কিন্তু হচ্ছে কি এখানে মাইন্ডসেট কাজ করছে, ঠিক আছে, যে আমি মনে করছি যে তোমরা শুনছো, বা তোমাদের সাথে একটা মানে অনলাইন ক্লাস হলেও একটা কি বলবো, একটা মাইন্ডসেট সেইভাবেই কাজ করে যে হ্যাঁ আমার কথাটা তোমরা শুনছো বা তোমরা ফোকাসে আছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন রিপ্লাই তোমরা দাও, তখন কি হয়, এটা অন্য একটা মাইন্ডসেট কাজ করে যে হ্যাঁ এই জিনিসটাকে আমি এইভাবে বলবো, ঠিক আছে। ফলে মাঝখানে মাঝখানে হচ্ছে ফিডব্যাক নিতে হয়, কেমন। এটা নর্মাল প্রসেস টিচিংয়ের ক্ষেত্রে, তোমরা হয়তো জানো, বা তোমরা সবাই যেহেতু হায়ার এডুকেশন করেছো, এই জিনিসগুলো তোমাদের মধ্যেও জানা আছে। যাই হোক, এবারে দেখো লেভেলস অফ টিচিং। যদি লেভেল অফ টিচিং আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, টিচিংয়ের কি কি লেভেল কাজ করে। তো এখানে এডুকেশন ইজ ক্যাটাগরাইজড ইনটু 3 প্রোগ্রেসিভ লেভেলস বেসড অন দ্য ডেপথ অফ কগনিটিভ ইনভলভমেন্ট, ঠিক আছে। তাহলে তিনটে কগনিটিভ ইনভলভমেন্টের উপরে আমরা যদি লেভেল অফ টিচিং দেখি, তাহলে তিনটে লেভেলের কথা বলা হয়েছে। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ওকে, তাহলে তিনটে লেভেলের কথা বা তিনটে স্তরের কথা আমরা বলছি। মেমোরি লেভেলকে আমরা সংক্ষেপে এমএলটি বলতে থাকি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আমরা ইউএলটি বলে থাকি, রিফ্লেক্টিভ লেভেলকে আমরা আরএলটি বলে থাকি। দেখো মেমোরি লেভেল অফ টিচিং, তো মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে কি প্রোপোনেন্ট মানে প্রথম যিনি হচ্ছে কি এই যে থিঙ্কিং এর কথা বা এই টিচিং এর কথা ভেবেছেন, তার নাম কি হারবার্ট, ঠিক আছে। নেচার কেমন হয় না, দ্য লিস্ট থটফুল হচ্ছে লেভেল, এখানে হচ্ছে কি লিস্ট থটফুল লেভেল হিসাবে কাজ করে। ইট ফোকাসেস অন রুট মেমোরাইজেশন অ্যান্ড দ্য রিটেনশন অফ ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা রুট মেমোরাইজেশন মানে চিন্তা ভাবনাটাকে বেশি গুরুত্ব দিই। এবং এখানে রোল অফ টিচার কেমন হয় দেখো না, এখানে হচ্ছে কি তোমার মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে যে যিনি টিচার থাকবেন, তিনি কিন্তু হচ্ছে কি ডোমিনেন্ট এবং অথরিটিভস, ঠিক আছে, মানে ডোমিনেন্ট মানে এখানে হচ্ছে টিচারই সব আর কি, টিচারই হচ্ছে কি তোমার টিচার সেন্ডিং হয়ে যাচ্ছে, তাই না। অথরিটি মানে তিনি হচ্ছে কি অথরিটিভ হিসাবে কাজ করছেন, এবং তিনি ডোমিনেন্ট হিসাবে কাজ করছেন লেভেল অফ মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে। ইভালুয়েশন কি হয় এখানে না, এখানে ফোকাসেস অন ওরাল অ্যান্ড রিটিন টেস্ট দ্যাট মেজার্স রিকল। ওকে, অর্থাৎ হচ্ছে কি আমরা সবসময় কি করি, এখানে রিটিন টেস্ট নেওয়া হয়, ওরালি হচ্ছে কি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, যাতে করে তারা সঠিক মনে করতে পারছে কিনা, শিখতে পারছে কিনা, মানে ইভালুয়েশন প্রসেস আর কি। আর সুইটেবিলিটি কি হয়
না প্রাইমারিলি ফর লোয়ার ক্লাসেস হোয়ার ফাউন্ডেশন ফ্যাক্ট আলফাবেট টেবলস আর এস্টাবলিশড, মানে এই যে মেমোরি লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে আমরা লোয়ার ক্লাসেসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল করতে পারি। বুঝতে পেরেছো তো? মানে ধরো প্রাইমারি, সেখানে তোমরা জানো যে আলফাবেট মুখস্থ করানো হয়, নিউমেরিক্যাল নাম্বার সেগুলোকে মুখস্থ করা হয়, তা করানো হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আর কি, মানে যেগুলো হচ্ছে কি তোমার লোয়ার ক্লাস আর কি, যেখানে আমরা এবিসিডি শিখাই, ওয়া শিখাই, নামতা শিখাই, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি কোনো কবিতা মুখস্থ করাই, তাহলে এই জিনিসগুলো যে ক্লাসে হয় সেটা হচ্ছে কি আমরা মেমোরি লেভেল অফ টিচিং সেখানে কিন্তু রিফ্লেক্ট করে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, যেটাকে আমরা ইউএলটি বলছি। এটার প্রমোনেন্ট হচ্ছে কি মরিসন। ঠিক আছে, মরিসন এডুকেশনালিস্ট মরিসন, আগেটা যেমন ছিল হাওয়ার্ড, এটা হচ্ছে তোমার মরিসন এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর কনসেপ্টটা নিয়েছেন। এখানে নেচার অফ টিচিং কেমন না, এখানে বলছে বিয়ন্ড মেমোরালাইজেশন, অর্থাৎ দ্য ফোকাস ইজ অন সিং রিলেশনশিপ প্যাটার্নস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপল। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখো যে অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্লিকেশন করি, মানে বাস্তব রূপ ধারণ করানো হয়। ঠিক আছে, যার গোল কি, তাহলে টু অ্যাচিভ মাস্টারি ওভারঅল দ্য সাবজেক্ট ম্যাটার, মানে একটা সাবজেক্ট ম্যাটারে যাতে ওভারঅল যে জানতে পারে, মাস্টারি হতে পারে, তার জন্য হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কিন্তু আমরা করিয়ে থাকি। এবারে কি এক্সপেক্ট কি কাজ করছে দেখো, এখানে সিনথেসিস অ্যান্ড জেনারেলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য হোয়াই অ্যান্ড হাউ। ঠিক আছে, কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং করাই এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে। 3 নম্বর যে স্টেপ রয়েছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, যেটাকে আমরা আরএলটি বলছি, এর যে প্রমোনেন্টের নাম কি হান্ট, বিজ্ঞানী সায়েন্টিস্ট হচ্ছে হান্ট, ইনি এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর কনসেপ্টটা তিনি তুলে ধরেছেন। এখানে আমরা নেচার অফ টিচিং কি দেখতে পাই না, হাইয়েস্ট অ্যান্ড মোস্ট মিনিংফুল লেভেল। যদি তোমাদেরকে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন দেয় যে হুইচ লেভেল অফ টিচিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট মিনিংফুল ইন দ্য এডুকেশন সিস্টেম বা টিচিং সিস্টেম, তাহলে সেক্ষেত্রে তোমার 4টা অপশান থাকবে। তো তোমরা কিন্তু এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কথা বলবে। কেন দেখতে পাচ্ছ এখানে হাইয়েস্ট এবং মোস্ট হচ্ছে থটফুল লেভেল আমরা এখানে দেখতে পাই, এবং এখানে দেখো প্রবলেম সেন্ট্রিক হচ্ছে কি, এবং এনকারেজ করা হচ্ছে লার্নারকে, এবং কিভাবে তারা লজিক কিংবা ইমাজিনেশনারি পাওয়ারটাকে ইউজ করে তারা প্রবলেমগুলোকে সলভ করবে। কি বললাম বুঝতে পারলে? তো এই জন্য মোস্ট অ্যাডভান্সড যদি আমরা লেভেল অফ টিচিং দেখি, তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। গোল কি না, টু ডেভেলপ দ্য এবিলিটি টু সলভ রিয়েল লাইফ অফ প্রবলেমস, তাই না? আমরা বাস্তবিক জীবনের যে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করি এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংকে কাজে লাগিয়ে। দেখো এডুকেশান শুধুমাত্র যে তোমাকে প্রফেশনালি স্ট্রং করবে তা নয়, তার পাশাপাশি তোমার বাস্তব জীবনে যে সমস্ত প্রবলেমস বা যে সমস্ত সমস্যা সেগুলো যদি তোমাকে ইজিয়ার করে দেয়, তাহলে দিস ইজ দ্য গ্রেট ইফেক্টিভ অফ দ্য টিচিং, এটা আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে বাস্তব রিয়েল লাইফ প্রবলেমসগুলোকে সলভ করারও জন্য আমরা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের ভূমিকা কিন্তু লক্ষ্য করি। এবারে এনভায়রনমেন্ট কি দেখো, হাইলি ডেমোক্রেটিক হয়, দ্য টিচার ইজ এ গাইড, এখানে কিন্তু টিচার গাইড হিসাবে কাজ করেন, তাই না? দ্য স্টুডেন্টস ইজ অ্যাক্টিভ অ্যান্ড সেলফ মোটিভেটেড, ওকে, অর্থাৎ টিচার এখানে হচ্ছে গাইড হিসাবে কাজ করছে, স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকছে, সেলফ মোটিভেটেড থাকছে, যাতে করে এখান থেকে নলেজগুলোকে সে আর্ন করতে পারে বা গ্যাদার করতে পারে। ঠিক আছে, অলোকে তাই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংটা সবাই বুঝতে পারলে, বোঝা গেল? যদি শর্টে মনে রাখতে হয় তাহলে মনে রাখবে প্রবলেম সেন্ট্রিক হয়, মোস্ট মিনিংফুল লেভেল হয়, এবং এখানে গাইড হিসাবে টিচার কাজ করেন, অ্যাক্টিভ হচ্ছে তোমার সেলফ মোটিভেটেড স্টুডেন্ট থাকে। ওকে, চলো নেক্সট। এবার বলছে দেখো ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ টিচিং। একটা ইফেক্টিভ টিচিং তখনই হবে যখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো, মানে কিছু আমরা ক্যারেক্টার মানে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। যদি সেই বৈশিষ্ট্যগুলো ঘটে তাহলে দিস ইজ নন এজ দ্য ইফেক্টিভ টিচিং, মানে বুঝবো যে সেখানে ইফেক্টিভ। এই যে দেখো, ধরো একটা জিনিস তোমাদেরকে বলি, ঠিক আছে, ধরো এই যে আমরা যে টিচিং প্রসেস করাচ্ছি WB সেট, ঠিক আছে, এবার তোমরা যতজন ভর্তি হয়েছো তো তোমরা সবাই হচ্ছে পরীক্ষা দেবে। তো সেখানে তোমরা যখন পরীক্ষা দেবে হয়তো সবাই হচ্ছে কি সেখানে 100% হয়তো সবাই কোয়ালিফাই নাও করতে পারো, কিন্তু কিছু জনের মধ্যে দেখবে সাবজেক্টিভ নলেজ ডেভেলপ হতে পারে, সে পরবর্তীকালে আরও বেটার কিছু করতে পারে, তাই না? বা এই নলেজ কাজে লাগিয়ে সে অন্য কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা সেটাকে সে করতে পারে, বা এই যে বললাম তার মধ্যে বিহেভিয়ারালিস্টিক চেঞ্জেস আসতে পারে, তাই না? তো এই জিনিসগুলো হতে পারে। তো সেই জন্য আমরা ওই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে দেখে বলবো যে এটা তোমাদের হচ্ছে কি একটা ক্যাটারি ইফেক্টিভ টিচিং কিন্তু ঘটছে।
বুঝতে পারলে? তো সেই জন্য আমরা কি কি বৈশিষ্ট্য দেখবো, দেখো একটা ইফেক্টিভ টিচিং এর ক্যারেক্টারিস্টিক হিসাবে ফার্স্ট বলছে দেখো ইন্টারেক্টিভ। দেখো ইট রিকোয়ার্স অ্যাক্টিভ কমিউনিকেশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য থট। ওকে, অর্থাৎ ইন্টারেক্টিভ হচ্ছে কি তোমার জিনিসটা কিন্তু ঘটা উচিত, যাতে করে টিচারে যে সমস্ত হচ্ছে কি তোমার কমিউনিকেশান যেগুলো থট সেগুলো যাতে করে প্রপারলি হচ্ছে কি স্টুডেন্টের মধ্যে সঞ্চারিত হতে পারে। নেক্সট হচ্ছে দেখো পারপাসফুল। একটা তো অবভিয়াসলি পারপাস থাকবে, যেমন আমরা সেট পরীক্ষার জন্য পড়ছি, তাই না? তো সেরকমভাবে একটা প্রত্যেকটা টিচিংয়ের ক্ষেত্রে একটা পারপাস থাকে, একটা লার্নিং আউটকাম থাকে, যে সেখান থেকে আমরা কি পাবো আর কি। এটা পারপাসফুল হতে হবে, সেই পারপাসটা অবভিয়াসলি ফুলফিল হতে হবে, তবে গিয়ে সেটা ইফেক্টিভ টিচিং হবে। ডাইনামিক, এটা কি বলছে দেখো, ইট অ্যাডাপ্টস টু দ্য চেঞ্জিং নিডস অফ সোসাইটি অ্যান্ড দ্য ডাইভার্স ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস। আচ্ছা, তারপরে দেখো প্রফেশনাল। প্রফেশনালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ইট রিকোয়ার স্পেশালাইজ স্কিল, ট্রেনিং অ্যান্ড কোড অফ এথিক্স। ওকে, অর্থাৎ একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র এখানে আমরা স্কিল শিখালাম, ট্রেনিং দিলাম তা নয়, তার পাশাপাশি একটা কোড অফ এথিক্স থাকবে, তাই না? সেটা বোথ টিচার এবং হচ্ছে তোমার স্টুডেন্ট বা লার্নার দুজনের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড রেমেডিয়াল, অর্থাৎ টিচার আইডেন্টিফাই দ্য লার্নিং গ্যাপস। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন করব, তাই না? সামেটিভ ইভ্যালুয়েশন করার আগে সেখানে আমরা লার্নিং গ্যাপটাকে খোঁজার চেষ্টা করব, যে কোথায় লার্নিং গ্যাপ থেকে যাচ্ছে, সেটাকে ডায়াগনোসিস করে এবং তার জন্য রেমেডিয়াল ক্লাস বা প্রোভাইড করার চেষ্টা করব, যাতে করে সেই গ্যাপটাকে আমরা ফুলফিল করতে পারি। ঠিক আছে? তো এই যে বৈশিষ্ট্যগুলো কথা বললাম, ইন্টারঅ্যাক্টিভ, পারপাসফুল, ডাইনামিক, প্রফেশনাল, ডায়াগনস্টিক অ্যান্ড রেমেডিয়াল, এই বিষয়গুলোকে আমরা কি বলছি না, তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ টিচিং। এবার দেখো, এবার হচ্ছে কি বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং। একটা টিচিং করতে গেলে কি কি জিনিসপত্র লাগবে, ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে কি লাগবে হচ্ছে টিচার, 2 নম্বর হচ্ছে লার্নার। এটা হচ্ছে কি তোমার মেন কম্পোনেন্ট আর কি। টিচার লার্নারও তো থাকতেই হবে, নাহলে তুমি টিচিং কি করে ফুলফিল করবে। তারপরে যে সাবজেক্ট ম্যাটার থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, মেথডস থাকবে, ডিসিপ্লিন থাকবে। ঠিক আছে? এইখান থেকে একটা কোশ্চেন হতে পারে, তাই না? এখান থেকে কোশ্চেন হতে পারে যে তোমার হচ্ছে কি একটা ইফেক্টিভ টিচিং এর জন্য কি কি বেসিক রিকোয়ারমেন্ট লাগবে, যে নিচে হচ্ছে অপশনগুলো দেওয়া থাকলো, তাই না? তো সেগুলো মনে রাখতে হবে। তাহলে টিচার মানে দেখো মাস্ট প্রসেসের সাবজেক্ট মাস্টারই হতে হবে, সাবজেক্টের নলেজ থাকতে হবে, তার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, এমপ্যাথি থাকবে, তবে গিয়ে সে টিচার হতে পারবে। আদারওয়াইজ সে শুধুমাত্র একটা বৈশিষ্ট্য নিলে হবে না। দেখা গেল তার মধ্যে সাবজেক্ট মাস্টারই ভালো আছে, কিন্তু ল্যাক অফ কমিউনিকেশন স্কিল বা তার মধ্যে এমপ্যাথির অভাব রয়েছে, তাহলে সেক্ষেত্রে হি ইজ নট বা সি ইজ নট এ গুড টিচার, তাই না? তাহলে আমরা তাকে ভালো টিচার বলতে পারবো না। লার্নার হতে গেলে তারও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার রয়েছে। মাস্ট বি দেওয়া হচ্ছে তোমার রেডিনেস টু লার্ন অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাই না? অ্যাক্টিভ পার্টিসিপেশন তাকে হতে হবে, নাহলে ওই রকম ধরে আছি মত করলে হবে না। তাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু থাকতে হবে, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলি। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার হচ্ছে দেখো, দ্য কারিকুলাম মাস্ট বি তোমার হচ্ছে রেলিভেন্ট হতে হবে, আপডেটেড হতে হবে, তাই না? অর্গানাইজড লজিক্যালি থাকবে, তবেই গিয়ে লোক পড়াশোনা করবে সাবজেক্টকে। হ্যাঁ, এনভায়রনমেন্ট, এখানে একটা দেখো এনভায়রনমেন্টও ক্রুশিয়াল রোল প্লে করে। তার কারণ ফিজিক্যাল এবং ডিজিটাল স্পেস ফ্রি ফ্রম দ্য ডিস্ট্রাকশন। সেখানে এমন কিছু পরিবেশ থাকবে না যেখানে হচ্ছে এনভায়রনমেন্টটা হচ্ছে কি তোমার আনফেভারেবল থাকবে, সেখানে স্টুডেন্ট কিন্তু প্রপারলি, ধরো আমি এই যে পড়াচ্ছি এখানে এনভায়রনমেন্টটা এমন হতো যে প্রচুর পরিমাণে সাউন্ড বা কেওস বা নয়েজ তৈরি হতো, তো সেখানে বা প্রপারলি তোমরা হচ্ছে কি আমার কথা শুনতে পারতে না, নেটওয়ার্ক ইস্যু থাকতো, বা এই যে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে লেখাগুলো, তো এই লেখাগুলো তোমরা প্রপারলি বুঝতে পারতে না, তো সেক্ষেত্রে তোমার জিনিসটা হচ্ছে সঠিক হতো না এনভায়রনমেন্ট, যার জন্য লার্নিং হচ্ছে ইফেক্টিভ হতো, তাই না? লার্নিং হচ্ছে সেখানে সাফার করতো। মেথডস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করতে হবে। কীরকম না, কিছু লার্নিং আমরা লেকচার মেথডে দেবো, কিছু ডিসকাশনের মাধ্যমে করব, কিছু প্রজেক্ট হাতে নাতে কাজ করাতে হবে, তাই না? তবে গিয়ে সেখানে মেথডসটা হচ্ছে কি ইমপ্রুভ করলে লার্নিংটাও ইমপ্রুভ করবে। ডিসিপ্লিন থাকবে, হ্যাঁ, তাহলে কি থাকবে, স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক থাকবে, এবং যেখানে হচ্ছে কি তোমার মেনটেন দ্য ফোকাস উইদাউট স্ট্রিপিং ক্রিয়েটিভিটি। ওকে, তাহলে একটা কোর্স ডিজাইন থাকবে, একটা আউটকাম থাকবে, একটা তোমার রুটিন থাকবে। ঠিক আছে? এমন নয় যে একটা যখন যেটা মনে হলো শুরু হলো, সেরকম হবে না, তাই না? প্রত্যেকটা একটা সিস্টেমিক ওয়েতে জিনিসগুলো চলে, তবে গিয়ে সেখানে আমরা টিচিংটা দেখতে পাবো। ওকে, এবারে এখান থেকে যদি এক ওয়ানলাইনার হিসাবে দেখি, তাহলে আমরা যেটা পড়লাম যে টিচিং ইজ ইফেক্টিভ অনলি হোয়েন ইট মুভস দ্য স্টুডেন্টস ফ্রম দ্য মেমোরি লেভেল টু দ্য রিফ্লেক্টিভ লেভেল।
এনশিওরিং দে আর নট জাস্ট থট বাট এডুকেটেড। ওকে, এটা জাস্ট একটা মানে কি পয়েন্ট বলতে পারো টিচিং নিয়ে যেটা আমরা আলোচনা করলাম। ওকে, চলো তাহলে এই হচ্ছে কি আজকে আমাদের থিওরি আলোচনা বিষয় ছিল। এবারে আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করবো, কোশ্চেন অ্যান্সারগুলো করবো, এবং যেটা তোমাদেরকে আমি শুরুতেই বলেছি যে যতটা আমি পড়ালাম তার ফিটটা জানবো, যে যখন আমি নিচে যে 10টি এমসিকিউ রয়েছে সেই অ্যান্সারগুলো যখন তোমরা প্রপারলি দিতে পারছো, আদারওয়াইজ কিন্তু আমি যতটা পড়ালাম তার কিন্তু একটাও কিন্তু কার্যকর হবে না। ওকে, তো সেই জন্য হচ্ছে কি তোমার আমরা বলতে পারি যে হচ্ছে কি তখনই আমি বলতে পারি যে তোমাদেরকে টিচিং করানো হলো, আদারওয়াইজ কিন্তু হবে না। তো চলো তাহলে কোশ্চেন অ্যান্সার পড়ানোর আগে ঠিক আছে কেউ একজন আমাকে এই যে বাংলা যে রয়েছে, কারণ বাংলা ইংলিশ দুটোই থাকে এবং অনেকেই বাংলা মিডিয়ামে রয়েছে আমি জানি, তো তাদের জন্য তোমরা একটু কেউ একজন হচ্ছে কি এটাকে রিডিং করো। ঠিক আছে, একজন না, আমি সবাইকেই বলবো একজন একজন করে পড়ার জন্য, এক একটা করে প্যারা। তো প্রথম প্যারাটা হচ্ছে কি তোমার এই যে তোমার শিক্ষাদানের ধারণা মানে ডেফিনেশন থেকে আর শিক্ষার উদ্দেশ্য, এটা দেবাদ্রিতা পড়ো। তারপরে সাবিত্রী রেডি থাকবে পরের পোর্শনটা পড়ার জন্য। রিডিং পড়ো, শুরু করো দেবাদ্রিতা। দেবাদ্রিতা শুরু করো। শুরু করো। আচ্ছা তাহলে সাবিত্রী শুরু করো, সাবিত্রী সাউ শুরু করো। শিক্ষাদান টিচিং একটি বহুমুখী প্রক্রিয়া যার মাধ্যমে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। নিচে শিক্ষাদানের ধারণা, উদ্দেশ্য, পর্যায় এবং বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথম, শিক্ষাদানের ধারণা, কনসেপ্ট অফ টিচিং। শিক্ষাদান হলো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি পরিকল্পিত মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন। আক্ষরিক অর্থ, শিক্ষাদান মানে কোনো বিষয় শেখানোর বা জ্ঞান প্রদান করা। ব্যাপক অর্থে, এটি এমন একটি সামাজিক প্রক্রিয়া যেখানে শিক্ষক তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীর আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটান। ত্রিমুখী প্রক্রিয়া। জন ডিউয়ের মতে শিক্ষাদান একটি ত্রিমুখী প্রক্রিয়া যার তিনটি মূল বিন্দু হল শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম পরিবেশ। শিক্ষাদানের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ টিচিং। শিক্ষাদানের মূল লক্ষ্য কেবল তথ্য প্রদান নয়, বরং শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন, যার প্রধান উদ্দেশ্যগুলি হল জ্ঞানের বিকাশ, শিক্ষার্থীকে নতুন তথ্য এবং বিষয়ের সাথে পরিচয় করানো, আচরণের পরিবর্তন, শিক্ষার্থীর চিন্তা ও কাজের ধারায় ইতিবাচক পরিবর্তন আনা, দক্ষতা বৃদ্ধি, হাতে কলমে কাজ করার ক্ষমতা বা কারিগরি দক্ষতা তৈরি করা, আত্মবিশ্বাস জাগানো, শিক্ষার্থীকে স্বাবলম্বী এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষম করে তোলা, সামাজিকীকরণ, সমাজ ও পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার শিক্ষা দেওয়া। শিক্ষাদানের স্তর, ওকে ঠিক আছে লেভেলস অফ সাবিত্রী, টিচিং। এটা অন্যজন পড়বে। নেক্সট পড়ো, অন্যজন কে পড়বে? নিজে থেকে বলো, আমি নাম বলার আগে নিজে থেকে বলো কে করবে। শিল্পা সৎপতি শুরু করো তুমি। শিল্পা, দেখো এগুলো করানো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, আর কিছু না। আমি অন্যান্য ক্লাসেও করাই, আপার প্রাইমারিতেও করাই, সব ক্লাসেই করাই। চলো শুরু করো। কি গো শুরু করো, বা যে রেডি আছো শুরু করো। কে আছো রেডি? পম্পা, ঈশিতা, কে রেডি আছো শুরু করো। শুরু করো। ঠিক আছে তাহলে সাবিত্রী তুমি কন্টিনিউ করো। সাবিত্রী কন্টিনিউ করো। স্মৃতির স্তর, মেমোরি লেভেল, এমএলটি।
প্রবর্তক হারবার্ট। বৈশিষ্ট্য: এটি প্রাথমিক স্তর যেখানে তথ্যের মুখস্থকরণ, রোট লার্নিং এর উপর জোর দেওয়া হয়। এখানে শিক্ষক সক্রিয় থাকেন এবং শিক্ষার্থী কেবল তথ্য গ্রহণ করে। ছোট বাচ্চাদের নামতা বা বর্ণমালা শেখানো এই স্তরের উদাহরণ। বোধগম্যতা স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ইউএলটি। প্রবর্তক মরিসন। বৈশিষ্ট্য: এখানে শিক্ষার্থী কেবল মুখস্থ করে না, বরং বিষয়টির অর্থ ও নিয়ম বুঝতে শেখে। এটি বিষয়ের সম্পর্ক এবং প্রয়োগ বোঝার উপর গুরুত্ব দেয়। চিন্তন বা প্রতিফলন স্তর, রিফ্লেক্টিভ লেভেল, আরএলটি। প্রবর্তক হান্ট। বৈশিষ্ট্য: এটি শিক্ষাদানের সর্বোচ্চ স্তর। এখানে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান দিয়ে কোনো সমস্যা সমাধান করতে শেখে। এটি শিক্ষার্থীর স্বাধীন চিন্তা, যুক্তি এবং সৃজনশীলতাকে বিকশিত করে। শিক্ষাদানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। এটি একটি কলা ও বিজ্ঞান। শিক্ষাদানের পদ্ধতিগুলো বৈজ্ঞানিক, কিন্তু উপস্থাপনার ভঙ্গিটি একটি শিল্প। ইন্টারঅ্যাক্টিভ প্রক্রিয়া। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে নিরবিচ্ছিন্ন কথোপকথন প্রয়োজন। পরিকল্পিত ব্যবস্থা। এটি হঠাৎ করে যাওয়া কোনো বিষয় নয়, বরং এটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী চলে। নির্দেশনামূলক। শিক্ষক এখানে পথপ্রদর্শক বা গাইড হিসেবে কাজ করেন। পরিবর্তনশীল। এটি সময়ের সাথে এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। শিক্ষাদানের মৌলিক প্রয়োজনীয়তা, বেসিক রিকোয়ারমেন্ট। কার্যকর শিক্ষাদানের জন্য নিচের উপাদানগুলো থাকা অপরিহার্য। শিক্ষক, টিচার। শিক্ষককে অবশ্যই বিষয়ে দক্ষ, ধৈর্যশীল এবং ভালো বক্তা হতে হবে। শিক্ষার্থী, লার্নার। শেখার জন্য শিক্ষার্থী আগ্রহ ও মানসিক প্রস্তুতির প্রয়োজন। বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। পাঠ্যক্রমটি হতে হবে প্রাসঙ্গিক এবং সহজবোধ্য। পরিবেশ, এনভায়রনমেন্ট। পড়াশোনার জন্য একটি উপযুক্ত ও শান্ত পরিবেশ প্রয়োজন। পদ্ধতি, মেথোডোলজি। সঠিক শিক্ষা পদ্ধতি, বক্তৃতা, আলোচনা বা হাতে কলমে কাজ নির্বাচন করা। বেশ, তাহলে আশা করি হচ্ছে কি, দেখো আমি প্রথমে ইংলিশের সাথে বাংলা বলে দিয়েছিলাম, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদেরকে বাংলাটাও পড়িয়ে নিলাম। ওকে, আশা করি সবাই মন দিয়ে শুনেছো। এবারে সত্যি কথা বলতে কি, যা জিনিস আজকে আলোচনা হলো সেটা কিন্তু পুরো রিফ্লেক্টিভ হবে তোমাদের কোশ্চেন অ্যান্সারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, 10টি কোশ্চেন আমরা এই টপিকের উপর রেখেছি। প্রত্যেককে আমি বলবো নিজের মতামত বা নিজের অ্যান্সারটা জানানোর জন্য। ঠিক আছে, যদি সঠিক বলতে পারো তাহলে আজকের টিচিংটা এফেক্টিভ হবে, কারণ আজকের টিচিংটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট ম্যাটার। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ টিচিং। নিচের কোনটি একটি শিক্ষাদানের সর্বোচ্চ স্তর? আমি পড়ানোর সময় বলেছি, দেখো কি বলেছে, মেমোরি লেভেল বা স্মৃতি স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধগম্যতা স্তর, রিফ্লেক্টিভ লেভেল বা চিন্তন বা প্রতিফলন স্তর, অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। তাই না? আমি কিন্তু পড়ানোর সময়ও বলেছি যে এখান থেকে এইভাবে কোশ্চেন আসে। আমি দেখতে পাচ্ছি দেবাদ্রিতা, পম্পা আর হচ্ছে সাবিত্রী। বাকিরা বলো, বাকি যারা ক্লাস করছো সবাই বলো, তবে গিয়ে আমি নেক্সট কোশ্চেনে যাব। এবং আমি বলেছিলাম না যে তোমাদের হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেন সঠিক করাবো, ক্লাসটা সেইভাবেই আমরা করাবো যাতে সবটা ঠিক করতে পারো একদম। তাহলে এখানে সবাই কিন্তু বলেছো একদম সঠিক উত্তর, রিফ্লেক্টিভ লেভেল, তাই না? রিফ্লেক্টিভ লেভেল, কারণ রিফ্লেক্টিভ লেভেলে আমরা বলেছিলাম যে যখন প্রবলেম পার্সোনালি সে তার যখন হচ্ছে কি প্রবলেম সলভিং করতে পারবে, তাই না, দৈনন্দিন জীবনে এভরিডে লাইফে, তখন সেটাই হচ্ছে কি রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। একদম সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে দেখো, যে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য, দ্য মেন অবজেক্টিভ অফ টিচিং, টু গিভ ইনফরমেশন, তথ্য প্রদান করা, টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর এক্সাম, শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা, পরীক্ষার জন্য প্রস্তুত করা, নাকি বলেছে টু ডেভেলপ থিঙ্কিং পাওয়ার অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের চিন্তা করার ক্ষমতা বিকশিত করা, টু ডিটেক্ট নোটস বা নোট লিখতে সাহায্য করা। কি হবে বলো?
দেখি সবাই বলতে পারছো কিনা। দেখো এখানে টিচিং অবজেক্টিভ বলেছে, একদম আমরা এটাই হচ্ছে সবাই বুঝলাম, এবং আমি খুব খুশি যে তোমরা সবাই বলতে পারছো। একদম অপশান সি, টু ডেভেলপ থিঙ্কিং পাওয়ার অফ স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের চিন্তার করার ক্ষমতাটাকে কিন্তু বিকশিত করে। চলো এবার বলছে মেমোরি লেভেল অফ টিচিং ওয়াজ প্রপোজড বাই, শিক্ষাদানের স্মৃতিস্তর কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল। ঠিক আছে, শিক্ষাদানের স্মৃতিস্তর বা কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল। একদম, তাহলে যারা যারা তোমরা কিন্তু বলছো যে অপশান বি, তারা একদম সঠিক বলছো, আর্টবার্ট। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে সহজ কোশ্চেন, তা নয়। এগুলো কিন্তু তোমার হচ্ছে কি ইউজিসি নেট পেপার 1 এবং ডাব্লিউবি সেট পেপার 1, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো করা, মানে ম্যাক্সিমাম কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে পিওয়াইকিউ থেকে নেওয়া। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে সেখান থেকেই নেওয়া। ওকে, তো বেশি তোমার হচ্ছে চিন্তা করার কিছু কারণ নেই, এগুলো সব পিওয়াইকিউ থেকে নেওয়া। চলো কোশ্চেন নাম্বার 4, in which level of teaching the learner gets an opportunity to discriminate between examples and non examples of the concept, অর্থাৎ শিক্ষাদানের কোন স্তরে শিক্ষার্থী একটি ধারণার উদাহরণ এবং ও উদাহরণের মধ্যে পার্থক্য করার সুযোগ পায়। মেমোরি লেভেল অর্থাৎ স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধগম্যতা স্তর, রিফ্লেক্টিভ লেভেল বা চিন্তন স্তর, ইভালুয়েশন লেভেল বা মূল্যায়ন স্তর। দেখো এই চারটির মধ্যে যদি আমরা দেখি, তাহলে একদম যারা যারা তোমরা বি বলছো, ঠিক আছে, একজন বাদে বাকি সবাই বি বলেছো, বি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা স্তর। কেন? ভালো করে তোমরা লক্ষ্য করো তো, এখানে যেটা আমাদেরকে কি বলতে চেয়েছে, যে শিক্ষাদানে সময় আমরা একটা শিক্ষার্থী, তার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলছি, যে বৈশিষ্ট্যের মাধ্যমে সে কি করছে না, এক্সাম্পল এবং নন এক্সাম্পল যে সমস্ত কনসেপ্টকে সে ডিসক্রিমিনেট করতে পারছে, সে পার্থক্য করতে পারছে, সে ডিস্টিংগুইশ করতে পারছে, তাহলে তখন করতে পারবে। মেমোরি তো শুধুমাত্র তার মনে রাখার চিন্তা ভাবনার স্তর, তাহলে সেটা তো করতে পারবে না। চিন্তন স্তর, চিন্তা করলে হবে না, তাহলে যখন তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি পরিষ্কার থাকে, তাই না, তাহলে তখন সে কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবে ইজিলি। সো আমরা এখানে অ্যান্সার কিন্তু অপশন বি এরটাকেই গুরুত্ব দেবো। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু বি বলেছো, শুধু পম্পা একটু বাবা ভুল হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট, পরেরটা ঠিক হবে। কোশ্চেন নাম্বার 5, দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য টিচিং প্রসেস, অর্থাৎ শিক্ষাদানের কোনটি একটি স্বাধীন বলেছে, তাহলে স্টুডেন্ট, টিচার, কারিকুলাম নাকি এনভায়রনমেন্ট। এটাও কিন্তু আমরা থিওরিতে কিন্তু প্র্যাকটিস করেছি। এটা যারা যারা তোমরা অপশন বি বলেছো, একদম সঠিক উত্তর। দিস ইজ দ্য অপশন বি, টিচার বা শিক্ষক হচ্ছে কি এখানে স্বাধীন চলক হিসাবে কাজ করেন। এবারে কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে যে প্রতিফলন বা চিন্তন স্তরের শিক্ষাদান হলো টিচার সেন্টার বা শিক্ষক কেন্দ্রিক, নাকি বলেছে যে তোমার সাবজেক্ট সেন্টার মানে বিষয় কেন্দ্রিক, লার্নার সেন্টার শিক্ষার্থী কেন্দ্রিক, রুট লার্নিং সেন্টার বা মুখস্থ কেন্দ্রিক। বলো কোনটা হবে? রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, তাহলে রিফ্লেক্টিভ টিচিং কি বললাম গো? রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং তো তোমরা এখনই প্র্যাকটিস করলে, তাহলে কি হবে? শিক্ষার্থী কেন্দ্রিক হবে, তাই না, লার্নার সেন্টার হবে। তবে গিয়ে তার যেহেতু বাস্তবিক প্রবলেমগুলো, প্রতিদিনের প্রবলেমগুলো সে সলভ করতে শিখছে, তাহলে রিফ্লেক্টিভ টিচিং হচ্ছে কি তোমার লার্নার সেন্টার বা শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। গুড, সবাই কিন্তু তোমরা সঠিক উত্তর কিন্তু বলছো। চলো কোশ্চেন নাম্বার 7 বলছে কার্যকর শিক্ষাদান কিসের উপর নির্ভর করে? ইফেক্টিভ টিচিং ইজ দ্য ফাংশন অফ ড্যাশ। দেখো টিচার স্যাটিসফ্যাকশন, টিচার্স অনেস্টি, টিচার্স মেকিং স্টুডেন্টস লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, টিচার্স একাডেমিক কোয়ালিফিকেশনস। তাহলে উত্তর হবে কি অপশন সি, একদম সঠিক উত্তর, শিক্ষকের দ্বারা শিক্ষার্থী শেখানো এবং বোঝানো, তাই না, একদম অপশন, তোমরা সবাই কিন্তু অপশন সি বলেছো। গুড, চলো কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি, শোনো, এই ক্লাসটা শেষ হওয়ার পর, ঠিক আছে, তোমাদের কিন্তু আমি আবার এই টপিক থেকে 30টা মতন কোশ্চেনের মক টেস্ট দেবো। 30টা কোশ্চেনের এমসিকিউ তোমাদের দেবো এই টপিকের উপরে, যেটা হলো তোমরা কিন্তু আজকে যে যার টাইম মতন তোমরা কিন্তু সেটা সাবমিট করবে বাবা, ঠিক আছে? ওকে, যদি তোমরা করতে পারো তাহলে দেখবে এখান থেকে যা ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু অবভিয়াসলি করতে পারবে। এবং এই সিকোয়েন্সে কিন্তু আমরা হাঁটবো, মানে যে প্রসেসে আমরা যাচ্ছি এই প্রসেসে কিন্তু আমরা ফলো আপ করবো,
ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস। এবং তাহলে আজকে ক্লাসটা শেষ হওয়ার ঠিক পরে পরে তোমাদের একটা গ্রুপে মক টেস্টের লিঙ্ক যাবে, ঠিক আছে, মক টেস্টের একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কে কি করবে, জাস্ট ক্লিক করবে। ওই ওই লিঙ্কে ক্লিক করলে দেখবে একটা টেস্ট খুলে যাবে। তো সেখানে যেভাবে অনলাইনে পরীক্ষা হয়, ঠিক আছে, 4টা অপশান থাকবে, সেরকম করে তোমরা পরপর করে যাবে। লাস্টে সাবমিট করলে তোমার স্কোর দেখতে পাবে, ওটা তুমি স্কোর পেলে, ওটা তুমি ভুল করলে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ দ্য স্কোর সেটা কিন্তু দেখতে পাবে। ওকে, তো এটা কিন্তু তোমরা কম্পালসারি সবাই করো, বুঝতে পেরেছো? সবাই কিন্তু করবে এটা। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 8। বলছে দ্য মরিসন মডেল অফ টিচিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ লেভেল? শিক্ষাদানের মরিসন মডেলটি কোন স্তরের সাথে যুক্ত? চিন্তন স্তর, স্মৃতি স্তর, বোধগম্যতা স্তর, সৃজনশীল স্তর। কার সাথে যুক্ত মরিসন মডেল, বলো? তাহলে অপশন সি হবে, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বোধগম্যতা স্তর হবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মরিসন মডেল হচ্ছে কি, এটা শিক্ষাদানের হচ্ছে কি তোমার বোধগম্যতা স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে যুক্ত। চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 9। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং? শিক্ষাদানের জন্য নিচের কোনগুলি হচ্ছে মৌলিক প্রয়োজনীয়তা? দেখো, টিচার অ্যান্ড স্টুডেন্ট, সাবজেক্ট অ্যান্ড ম্যাটার, কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট, নাকি অল অফ দি অ্যাবাভ? তাই না? কি হবে বলো? দেখো, আমরা তো যখন পড়লাম না তখন দেখছিলাম যে হচ্ছে কি সবগুলোই লাগবে, সাবজেক্ট ম্যাটার, এনভায়রনমেন্ট, টিচার, স্টুডেন্ট সবাইকেই লাগবে। তাহলে অপশন ডিটাকেই করাটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই না? অপশন ডিটা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আজকের জন্য লাস্ট কোশ্চেন। বলেছে দেখো যে শিক্ষাদান একটি ত্রিমুখী প্রক্রিয়া, এটি কে বলেছেন? টিচার ইজ দ্য ট্রায়াডিক প্রসেস, এটা কে বলেছেন? জন ডিউ, তোমার হচ্ছে জেবি ওয়াটসন, স্কিনার, নাকি হচ্ছে পিয়াগেট? তো এটা কিন্তু বলেছেন হচ্ছে জন ডিউ, তাই না? এটা আমরা আগেও বহুভাবে পড়িয়েছি, আজকে ক্লাসে যদিও আমরা বলিনি। এটা আমরা যখন হচ্ছে কি তোমার ওই পেডাগজি রিলেটেড যখন আমরা ক্লাস করাই, তো এটা আমরা দেখেছি যে টিচিং ইজ দ্য ট্রায়াডিক প্রসেস, এটা আমরা জন ডিউর কাছ থেকে হচ্ছে কি এই নলেজটা পেয়েছি, বা জন ডিউ এটা বলেছেন। ওকে, তো যাই হোক, তাহলে এইভাবে করলে তোমরা পাস করতে পারবে তো? যেভাবে চলছে হবে তো? মানে কনফিডেন্স আসছে তো, বা তোমাদের একটু বিশ্বাস জাগছে তো যে পারবো এবারে? যদি পুরো সিলেবাস এইভাবে যদি কভার আপ করা হয় তাহলে পারবে তো, নাকি? পুরো যে হোল সিলেবাস যদি আমরা এইভাবে ধরে ধরে পড়াই তাহলে পারবে? বিশ্বাস জাগছে তো, নাকি সেটা সময় এলে বোঝা যাবে? যাই হোক, তাহলে আমরা মোটামুটি এই প্ল্যানিংয়ে হাঁটবো, এইভাবেই হাঁটবো। তোমাদের শুধু এইটুকু বলবো যে তোমরা কোঅপারেট করো, অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেভাবে বলা হচ্ছে সেগুলোকে তোমরা কেয়ারফুলি করো। আর লিঙ্কটা আমি আজকেই 10 মিনিটের মধ্যে দিচ্ছি, তোমরা কিন্তু আজকের মধ্যে, ঠিক আছে, রাত দিন বিকাল তোমরা যখন পারবে সময় তখন কিন্তু তোমরা সাবমিট করবে, ঠিক আছে? ওকে, এতটাই থাকলো তাহলে আজকে ক্লাস। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা ভালো